আমার স্বামীর মৃত্যুর ৩ মাসও হয়নি, তখনই আমার বড় ননদ সায়ন্তিকা ডিনারের টেবিলের ওপর থেকে হাসি মুখে বলল, আমাকে ঘর খালি করে দিতে হবে। আমার শাশুড়ি তরুলতা রহমান যেন কিছুই শোনেননি, নিশ্চিন্তে ডাল খেয়ে যেতে লাগলেন। আমার দেবর রায়হান ফোন থেকে একবারও মুখ তুলল না। তারা ভেবেছিল আমি তাদের দয়ায় বেঁচে থাকা এক অসহায় বিধবা। তারা ভুলে গিয়েছিল এই বাড়িটা আমার নামে। ভুল বুঝো না তুলি। সায়ন্ত্রিকা বলল, কথাগুলো বলার সময় সে এমনভাবে তার শাড়ির আঁচল ঠিক করছিল যেন বিষয়টি বলতে গিয়েও তার খুব কষ্ট হচ্ছে। কিন্তু এখন তোমার ওই শোবার ঘরটা ছেড়ে দেওয়ার সময় হয়েছে। আমার হাতের চামচটা ভাতের ওপর থেমে গেল। সে আরও মিষ্টি করে হাসলো। আমার স্বামী চাই আমাদের মেয়ে রাইসার জন্য ঘরটা নতুন করে সাজাতে। সামনে ওর কলেজে ভর্তি হওয়ার সময়। আর সত্যি বলতে কি, মিস্টার ইয়াসিন তো আর নেই। তুমি এখনও ওই ঘরে থাকছো। ব্যাপারটা একটু অদ্ভুত দেখায়। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি তরুলতা রহমান হাতে রুটি নিয়ে থমকে গেলেন। তারপর আবার স্বাভাবিকভাবে খেতে শুরু করলেন। রায়হান ফোন স্কল করতেই থাকলো, যেন আমি সেখানেই বসিয়ে নেই, যেন আমার স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে এই বাড়িতে আমার থাকার অধিকারও শেষ হয়ে গেছে। আমি সোজা সায়ন্তিকার দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে হাসলাম। আমার জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ আপা। আমি শান্ত গলায় বললাম, কিন্তু মানুষ কি বলবে সেটা নিয়ে আমি চিন্তা করি না। তার মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে ভেবেছিল আমি কাঁদবো, মাথা নিচু করে বসে থাকবো, একজন অসহায় বিধবা হয়ে তাদের করুণা ভিক্ষা করব। কিন্তু সে জানতো না, শখ আমাকে দুর্বল করেনি, বরং আরও নীরব করে দিয়েছে। আর নীরবতা এমন এক জায়গা যেখানে আমার মতো নারীরা নিজেদের শক্তিকে লুকিয়ে রাখে। সায়ন্ত্রিকা বিরক্ত হয়ে চামচটা প্লেটে নামিয়ে রাখলো। আমি তো তোমার ভালোর জন্যই বলছি। অবশ্যই, আমি বললাম, শুধু আমার ভালোর জন্যই। সেদিন রাতের খাবারের প্রতিটি লোকমার স্বাদ ছিল তিক্ত। স্টিলের প্লেটের শব্দ, ছাদের পাখার ঘর্ণন আর চারপাশের নীরবতা, সব কিছু যেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল এই বাড়ির সবাই আমার চলে যাওয়ার অপেক্ষায় আছে। মিস্টার ইয়াসিনের মৃত্যুর পর শখের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর থেকেই তারা সুযোগ খুঁজছিল আমাকে সরিয়ে দেওয়ার। সেই রাতে প্রায় 1টা নাগাদ আমি পানি খেতে ঘর থেকে বের হলাম। বাড়ির চারপাশে অন্ধকার নেমে এসেছে। শুধু বারান্দার কোণে একটি ছোট বাতি জ্বলছিল। আমি সায়ন্তিকা আর রায়হানের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের নাম শুনতে পেলাম। ও এভাবে যাবে না। সায়ন্তিকা ফিসফিস করে বলল, আমি আগেই বলেছিলাম মেয়েটা নির্লজ্জের মতো এইখানেই পড়ে আছে। আমি থেমে গেলাম, হাতে ধরা পানির গ্লাসটা আরও শক্ত করে চেপে ধরলাম। আমি তো রাইসার জন্য ঘরটা চেয়েছিলাম, সায়ন্ত্রিকা বলল, কিন্তু মিস্টার ইয়াসিনের বিধবা যেন রানীর মতো সেখানে বসে আছে। রায়হান বিরক্ত গলায় বলল, তুমি চাও আমি কি করি? এখনই ওকে বের করে দিই? ভাইয়া মারা গেছে মাত্র 3 মাস হলো। আত্মীয় স্বজন সবাই আমাদের বিরুদ্ধে চলে যাবে। তাহলে কি সারা জীবন ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? কিছুক্ষণ নীরবতা, তারপর রায়হান বলল, আমরা ওকে বের করব না। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যাতে ও নিজেই চলে যেতে বাধ্য হয়। কিভাবে? পরের মাস থেকে ওর কাছে ভাড়া চাইব। সায়ন্তিকা মৃদু হেসে উঠল, ভাড়া? হ্যাঁ, মা আমাদের পক্ষ নেবে। তুলি সব সময় মায়ের কথা শোনে। যদি থাকতে চায় তাহলে ভাড়া দেবে, আর না পারলে চলে যাবে। তারপর সে এমন একটি কথা বলল যা শুনে অন্ধকারে দাঁড়িয়ে আমার হাসি পেয়ে গেল। আখেরে এটা তো আমাদের পৈতৃক পৈতৃক বাড়ি। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, ঠান্ডা মেঝেতে খালি পা, হাতে ধরা পানির গ্লাস। তারপর ধীরে ধীরে হাসলাম, কারণ তারা যখন আমাকে আমার নিজের বাড়িতে ভাড়া দিতে বাধ্য করার পরিকল্পনা করছিল, আমি তখনই জানতাম
তাদের এই খেলাটা কিভাবে শেষ করতে হয়। আমি নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম। বিছানার পাশে রাখা মিস্টার ইয়াসিনের ছবির দিকে তাকালাম। তার হাসিটা এখনও আগের মতোই উজ্জ্বল। আমি আলমারির নিচে ড্রয়ার খুললাম। সযত্নে রাখা একটি ক্রিম রঙের ফাইল বের করলাম। ফাইলটা খুলতেই আমার চোখ পড়ল সেই কাগজগুলোর ওপর। বাড়ির রেজিস্ট্রেশন, দলিল, সরকারি সিলমোহর, আর প্রতিটি পাতায় স্পষ্টভাবে লেখা আমার নাম, তুলি রহমান। মিস্টার ইয়াসিন নয়, রায়হান রহমান নয়, তরুলতা রহমানও নয়। এ বাড়ির একমাত্র বৈধ মালিক আমি। আমি শান্তভাবে সব কাগজের ছবি তুললাম, কাউন্টে সংরক্ষণ করলাম। এক কপি আমার কাজিন মেহরিনকে পাঠিয়ে দিলাম। আর আসল ফাইলটা এমন এক জায়গায় লুকিয়ে রাখলাম যেখানে কেউ খুঁজে পাওয়ার কথা নয়। তারপর বিছানায় বসে মিস্টার ইয়াসিনের ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, তোমার পরিবার আমাকে বহিরাগত ভাবে ইয়াসিন। তারা ভাবে আমাকে ইচ্ছে হলেই সরিয়ে দিতে পারবে, কিন্তু এবার তারা বুঝবে তারা কত বড় ভুল করেছে। পরদিন সকালে আমি বুঝতে পারলাম তারা শুধু আমাকে তাড়াতে চায় না, তার আগে আমাকে অপমান করতেও চায়। পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু আমার ভেতরের পৃথিবীটা আর আগের মতো ছিল না। রাতের সেই কথোপকথন, তাদের পরিকল্পনা আর ভাড়া শব্দটা, সব কিছু আমার মাথার ভেতর বারবার ঘুরছিল, যেন কেউ ইচ্ছে করে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। আমি জানতাম এখন আর শুধু নীরব থাকার সময় নেই। সকালের আলো বারান্দা দিয়ে ঘরে ঢুকতেই আমি বুঝলাম এ বাড়িটা যতটা শান্ত দেখায়, ভেতরে ততটাই বিষ জমে আছে। রান্নাঘর থেকে বাসন ধোয়ার শব্দ আসছে। সম্ভবত কাজের মেয়ে এসেছে। শাশুড়ি তরুলতা রহমান তার নিয়মিত জায়গায় বসে আছেন, হাতে চা। তার চোখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের অদ্ভুত স্বস্তি, যেন তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমি এখানে আর বেশি দিন থাকবো না। আমি ধীরে ধীরে ঘর থেকে বের হলাম। আমার পায়ের শব্দ শুনেই সায়ন্ত্রিকা ঘুরে তাকালো। তার মুখে সেই একই ভদ্রতা, মিষ্টি হাসি, যেটার আড়ালে বিষ লুকানো থাকে। ওহ, তুমি উঠেছো? সে এমনভাবে বলল যেন আমি এই বাড়ির অতিথি, স্থায়ী কেউ না। আমি কোনো উত্তর দিলাম না। রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম নিজের জন্য চা বানাতে। সায়ন্ত্রিকা পিছন থেকে বলল, আসলে আজ একটা কথাও ছিল, মা একটু কথা বলবেন তোমার সঙ্গে। আমি চুলায় চা বসিয়ে ধীরে ধীরে বললাম, বলতে বলো। তার গলায় মিষ্টতা থাকলেও চোখে ছিল হিসেবি ঠান্ডা ভাব। দেখো তুলি, আমরা সবাই চাই তুমি ভালো থাকো, কিন্তু পরিস্থিতি তো বদলেছে। বাড়ির খরচ, রাইসার পড়াশোনা, সব মিলিয়ে অ্যাডজাস্টমেন্ট দরকার। আমি চামচ নাড়াতে নাড়াতে বললাম, অ্যাডজাস্টমেন্ট মানে কি? সে একটু থেমে গেল, যেন শব্দটা বেছে নিচ্ছে। মানে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে কিছু কন্ট্রিবিউশন করতে হবে, মানে ভাড়া। এই শব্দটা আবার। আমি চায়ের কাপ নামিয়ে রাখলাম, ধীরে ধীরে তার দিকে তাকালাম। এটা কার সিদ্ধান্ত? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম। সায়ন্ত্রিকা এক মুহূর্ত চোখ ছড়িয়ে নিল, তারপর বলল, সবাই মিলে। ঠিক তখনই শাশুড়ি তরুলতা রহমান চা হাতে ঘরে ঢুকলেন। হ্যাঁ, তিনি খুব স্বাভাবিক গলায় বললেন, বয়স তো কম হলো না, এখন তো নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আমি এক মুহূর্ত তাকিয়ে রইলাম। এই মানুষটা, যাকে আমি নিজের মা ভেবে এতদিন সম্মান করে এসেছি, সে এখন এমনভাবে কথা বলছে যেন আমি এ বাড়ির বোঝা। আমি হালকা এসে বললাম, ঠিক আছে, ভাড়া দেব। সায়ন্ত্রিকার চোখে মুহূর্তে জ্বলে উঠল এক ধরনের জয়। রায়হান দরজার পাশে দাঁড়িয়েছিল। সে প্রথমবার মাথা তুলল। সম্ভবত সে ভাবেনি আমি এত সহজে রাজি হয়ে যাব, কিন্তু তারা জানতো না আমি কখনো সহজে হারি না। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। ঘরের দরজা বন্ধ করতেই আমার ভেতরের সব শান্ত ভাব একটু একটু করে বদলাতে শুরু করলো। আমি জানতাম এখন তারা আমাকে ছোট করে দেখবে, আমাকে দুর্বল ভাববে, আমাকে চাপে ফেলতে চাইবে, কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে। আমি আগেই সব প্রস্তুত করে রেখেছি। দুপুরের দিকে আমার ফোনে একটা মেসেজ এলো, মেহরিন। সব কাগজপত্র আমি আবার চেক করেছি, পুরো মালিকানা
100% তোমার নামে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমি শুধু লিখলাম ভালো, এই একটা শব্দেই আমার ভেতরের সিদ্ধান্ত আরও শক্ত হয়েও গেল। বিকেলের দিকে সায়ন্তিকা আবারও আমার ঘরে এলো। তুমি ভেবে দেখেছো? সে দরজার ফ্রেমে হেলান দিয়ে বলল। আমি জানালার দিকে তাকিয়ে বললাম, কি ভাড়া কত দিতে পারবে? আমি এবার তার দিকে ঘুরে দাঁড়ালাম। তুমি কত চাও? সে একটু ভেবেই বলল, মাসে 30,000 হলে ভালো হয়। আমি হেসে ফেললাম। আশা সে অবাক হলো। তুমি সিরিয়াস? আমি বললাম, হ্যাঁ আমি সিরিয়াস। সে যেন বিশ্বাস করতে পারছিল না আমি এত সহজে রাজি হচ্ছি। তার চোখে সন্দেহ আবার লোভ দুটোই একসাথে কাজ করছিল। ঠিক আছে, সে দ্রুত বলল, তাহলে আমরা কাল থেকে হিসাব শুরু করব। আমি মাথা নাড়লাম। ঠিক আছে। সে চলে যেতেই আমি দরজা বন্ধ করে দিলাম। এবার আমি আর হাসি থামাতে পারলাম না, কারণ তারা যে খেলা শুরু করেছে সেটা তারা নিজেরাই শেষ করতে পারবে না। রাত নামতেই বাড়ির পরিবেশ আবার সেই আগের মতো হয়ে গেল। খাওয়ার টেবিলে সবাই ছিল, কিন্তু কেউ কারোর দিকে ঠিকভাবে তাকাচ্ছিল না। রায়হান বলল, ভাড়া ঠিক হয়েছে তো? সায়ন্তিকা মাথা নাড়ল। হ্যাঁ, 30,000। তরুলতা রহমান হালকা গলায় বললেন, ঠিক আছে, দেখো বেশি বাড়াবাড়ি যেন না হয়। আমি চুপচাপ ভাত খাচ্ছিলাম। তাদের কথার ভেতরে আমি শুধু একটা জিনিস দেখছিলাম, লোভ আর নিয়ন্ত্রণের চেষ্টা। খাওয়া শেষে আমি উঠে দাঁড়ালাম। আমি একটু বাইরে যাচ্ছি। সায়ন্তিকা অবাক হয়ে বলল, এই সময়ে? হ্যাঁ। আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম। বাড়ির বাইরে রাতের বাতাস ঠান্ডা ছিল। আমি গেটের বাইরে দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকালাম, তারপর ফোন বের করে একজনকে কল করলাম। মেহরিন, কাল সকালেই আইনজীবীর সঙ্গে মিটিং সেট করো। এখন সময় এসেছে। ওপাশ থেকে শুধু একটা কথা এলো, তুমি কি নিশ্চিত? আমি ধীরে ধীরে বললাম, আমি তখনই নিশ্চিত ছিলাম যেদিন তারা আমাকে ভাড়া দিতে বলেছিল। আমার নিজের বাড়িতে কল কেটে গেল। আমি আবার বাড়ির দিকে তাকালাম। অন্ধকার বাড়ির ভেতরে আলো জ্বলছে। ওরা ভাবছে আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি, কিন্তু তারা জানে না ভাঙার আগে ঝড় আসে, আর সেই ঝড় এখন শুধু শুরু হচ্ছে। রাতের নীরবতা ভাঙে না, কিন্তু আমার ভেতরের অস্থিরতা থামছিল না। ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু অন্ধকার দেখা যায়, আর সেই অন্ধকারের মাঝেই আমি যেন আমার জীবনের পরিবর্তী অধ্যায়টা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। তারা ভাবছে আমি ভেঙে পড়ছি, ধীরে ধীরে মেনে নিচ্ছি সব কিছু, কিন্তু সত্যিটা ছিল ঠিক উল্টো। আমি প্রস্তুত হচ্ছিলাম। পরদিন সকালে বাড়ির পরিবেশ আগের মতোই ছিল, কিন্তু আচরণগুলো বদলে গিয়েছিল। সায়ন্তিকা এখন আমাকে দেখলেই একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে কথা বলে, যেন সে এ বাড়ির প্রশাসক হয়ে গেছে। শাশুড়ি তরুলতা রহমানও মাঝে মাঝে এমনভাবে তাকান যেন আমার উপস্থিতিটাই এইখানে অস্বস্তি কারণ। আর রায়হান, সে আগের মতোই চুপ, কিন্তু তার চোখে এখন এক ধরনের হিসেবি নজর। সব কিছু মাপছে, যাচাই করছে। আমি চুপচাপ নিজের মতো চলতে লাগলাম। তাদের কথার প্রতিক্রিয়ায় দেওয়া কমিয়ে দিলাম, কারণ আমি জানতাম এখনই সব পর্যবেক্ষণের। সেদিন দুপুরে সায়ন্তিকা আমাকে ডেকে বলল, তুমি আজ থেকে মাসের ভাড়া নিয়ে কিভাবে দেবে সেটা ঠিক করেছো তো? আমি শান্তভাবে বললাম, মাসের শেষে দেব। সে একটু অবাক হলো, হয়তো ভেবেছিল আমি তাড়াহুড়ো করে কোনো অজুহাত দেব। ঠিক আছে, সে বলল, কিন্তু সময় মতো না দিলে সমস্যা হবে। আমি শুধু মাথা নাড়লাম। এই কথার মধ্যে আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, তারা এখন আমাকে চাপের মধ্যে রাখতে চাইছে, মানসিকভাবে কোন ঠাসা করতে চাইছে। বাড়ার বিষয়টা তাদের কাছে টাকা নয়, এটা একটা অস্ত্র। সেদিন বিকেলে আমি বাইরে বের হলাম মেহরিনের সঙ্গে দেখা করার জন্য। শহরের একটা ছোট কফি শপে আমরা বসেছিলাম। সে আমার সামনে ফাইলটা খুলে রাখলো। তুমি জানো এটা খুব শক্ত কেস, সে বলল। যদি তারা একবারও বুঝতে পারে বাড়ির আসল মালিকানা তোমার, তাহলে
তারা আক্রমণ শুরু করবে। আমি শান্ত গলায় বললাম, ওরা ইতিমধ্যেই আক্রমণ শুরু করেছে, শুধু এখনও জানে না। মেহরিন আমার দিকে তাকালো। তুমি কি চাও আমি এখনই আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠাই? আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, না, এখনও না। আমি চাই তারা নিজেরাই নিজেদের জালে আরও গভীরভাবে জড়াক। সে একটু অবাক হলো। তুমি খুব ঠান্ডা হয়ে গেছো, সে বলল। আমি হালকা এসে বললাম, না, আমি শুধু পরিষ্কারভাবে দেখতে শিখেছি। সেদিন রাতে বাড়িতে ফিরে আমি দেখলাম পরিবেশ একটু আলাদা। ড্রয়িং রুমে সায়ন্তিকা আর রায়হান খুব নিচু স্বরে কথা বলছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনে নিলাম। ও কিন্তু খুব শান্ত। সায়ন্তিকা বলছিল এটা ভালো লক্ষণ না। রায়হান বলল, শান্ত মানুষই বিপজ্জনক হয়, কিন্তু ওর কাছে কোনো অপশন নেই। তুমি নিশ্চিত? হ্যাঁ, মাসের শেষে ভাড়া না দিতে পারলে ও নিজে বের হয়ে যাবে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। তাদের ধারণা আমি বাধ্য হব, কিন্তু তারা বুঝতে পারছে না আমি বাধ্য হচ্ছি না। আমি অপেক্ষা করছি। পরদিন সকালে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বাড়ির গেটে একটা কালো গাড়ি এসে থামলো। ড্রাইভার নেমে এসে বলল, তুলি রহমান ম্যাডাম এখানে থাকেন। শাশুড়ি তরুলতা রহমান দরজায় এসে দাঁড়ালেন। আমি নিচে নামতেই দেখলাম সবার চোখ আমার দিকে। গাড়ি থেকে নেমে এলেন একজন মানুষ, আইনজীবী। তার হাতে ছিল একটি ফাইল। তিনি শান্ত গলায় বললেন, আমি আপনার সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করতে এসেছি। এই কথাটা শোনার সাথে সাথে ড্রয়িং রুমের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। সায়ন্তিকা প্রথমে হাসার চেষ্টা করলো। আমাদের কোনো লিগ্যাল ইস্যু নেই। আইনজীবী তার দিকে তাকিয়ে বললেন, আমি ভয় পাচ্ছি। আছে। রায়হান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কে পাঠিয়েছে আপনাকে? সে জিজ্ঞেস করলো। আইনজীবী আমার দিকে তাকালেন। আমি শান্তভাবে বললাম, আমি। এই একটা শব্দের পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি তরিলতা রহমান যেন প্রথমবার বুঝতে পারলেন কিছু একটা ভুল হচ্ছে। সায়ন্তিকার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর রায়হানের চোখে প্রথমবারের মতো দেখা গেল উদ্বেগ। আমি ধীরে ধীরে বললাম, তোমরা ভেবেছিলে আমি এখানে অতিথি, কিন্তু আমি কখনো অতিথি ছিলাম না। আইনজীবী ফাইল খুলে টেবিলে রাখলেন। এই বাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী তিনি বললেন, একমাত্র বৈধ মালিক তুলি রহমান। এই কথাটা শেষ হতেই ঘরের ভিতর যেন সময় থেমে গেল। সায়ন্তিকা চিৎকার করে বলল, এটা মিথ্যা। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, কাগজ মিথ্যা বলে না। রায়হান ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুমি এতদিন কিছু বলনি কেন? তার গলায় রাগ আর অবিশ্বাস মিশেছিল। আমি বললাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা কত দূর যেতে পারো। ঘরটা আরও নীরব হয়ে গেল। আমি এবার ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। ভাড়া? আমি হালকা গলায় বললাম, এখনও দিতে হবে কি? এই প্রশ্নের পর সায়ন্তিকার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এখন খেলা বদলে গেছে। এবার আমি আর বাড়াতে নয়, আমি মালিক। আইনজীবীর মুখ থেকে সেই একটা বাক্য, একমাত্র বৈধ মালিক তুলি রহমান, ঘরের ভিতর যেন বজ্রপাতের মতো নেমে এলো। মুহূর্তের জন্য কেউ কিছু বলতে পারল না। বাতাস ভারী হয়ে গেল, যেন এই বাড়ির দেওয়ালগুলোও শ্বাস নিতে ভুলে গেছে। সায়ন্তিকা প্রথমে হাসার চেষ্টা করেছিল, কিন্তু সেই হাসি মুখে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল। তার চোখে অবিশ্বাস, রাগ আর ভয়ের মিশ্রণ একসাথে জমে উঠছিল। রায়হান ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলো, তার চোখ সরাসরি আমার দিকে। এটা কোনো নাটক? তার গলার চাপা রাগ। আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম, নাটক হলে এতদিন তুমি প্রধান চরিত্র ছিলে। আমার এই একটা বাক্যে সে থমকে গেল। শাশুড়ি তরুলতা রহমান চুপচাপ সোফায় বসে পড়লেন। তার মুখে প্রথমবারের মতো অস্বস্তির ছাপ দেখা গেল, যেন মানুষটা এতদিন আমাকে বোঝা ভেবেছিল। তার চোখে এখন প্রশ্ন, এই মেয়ে আসলে কে? আইনজীবী আবার বললেন, ডকুমেন্টগুলো সরকারি রেকর্ড অনুযায়ী যাচাই করা হয়েছে। কোনো বিরোধ থাকলে আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা যেতে পারে, কিন্তু আপাতত মালিকানা সম্পূর্ণ
বৈধ। এই কথার পর সায়ন্ত্রিকা হঠাৎ চিৎকার করে উঠল, অবসম্ভব, তুমি আমাদের সাথে মিথ্যে বলছো। এটা সাজানো। তার গলা কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছিল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। তুমি কি জানো মিথ্যা কতটা দুর্বল হয়? আমি শান্ত গলায় বললাম, এটা যত জোরে বলা হয় তত দ্রুত ভেঙে পড়ে। রায়হান এবার আমার দিকে একটু এগিয়ে এসে বলল, তুমি এতদিন চুপ ছিলে কেন? যদি এটা সত্যি হয় তাহলে এতদিন আমাদের সাথে এই নাটক কেন? আমি একটু থামলাম, তারপর ধীরে বললাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা কতটা নিচে নামতে পারো যখন ভাবো আমি দুর্বল। এই কথাটা শুনে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে গেল। সায়ন্তিকা দাঁত চেপে বলল, তুমি আমাদের ফাঁদে ফেলেছো। আমি হালকা এসে বললাম, না, তোমরা নিজেরাই নিজের ফাঁদ তৈরি করেছো। আইনজীবী তার ফাইল গুছিয়ে বললেন, পরবর্তী আইনি নোটিশ খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছাবে। এখন থেকে এই সম্পত্তি সংক্রান্ত সব সিদ্ধান্ত মালিকের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। এই কথা বলেই তিনি চলে গেলেন। তারপর ঘরে যে নীরবতা নেমে এলো সেটা শব্দের চেয়েও ভারী ছিল। সায়ন্তিকা হঠাৎ রাগে টেবিল চাপড়ে বলল, তুমি আমাদের অপমান করেছো। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। না, আমি শান্ত গলায় বললাম, আমি শুধু সত্যটা দেখিয়েছি। অপমান তোমরা নিজেরাই তৈরি করেছো। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার মুখে প্রথমবারের মতো দ্বিধা দেখা গেল। তুমি কি এখন আমাদের বের করে দেবে? তার গলায় অহংকার কমে গিয়ে একটা চাপা ভয় ঢুকে গেছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, না, আমি এখনই কিছু করছি না। এই একটা বাক্যেই তারা থেমে গেল, কারণ তারা ভেবেছিল আমি প্রতিশোধ নেব সাথে সাথে। কিন্তু আমি তা করছি না। আমি চাই তারা বুঝুক, আমি যখন কিছু করি সেটা ধীরে হয় কিন্তু স্থায়ী হয়। সেদিন রাতে আমি নিজের ঘরে বসেছিলাম। জানালার বাইরে অন্ধকার, বাড়ির ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা। নিচে সায়ন্তিকা আর রায়হান ফিসফিস করে কথা বলছিল, কিন্তু এখন আর তাদের কথায় আগের মতো আত্মবিশ্বাস নেই। সায়ন্তিকা বলছিল ও আমাদের শেষ করে দেবে। রায়হান বলছিল, চুপ করো, এখন ভুল করলে সব শেষ। আমি জানালার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, সব শুরু এখন। পরদিন সকালে বাড়ির পরিবেশ পুরো বদলে গেল। কেউ আর আমাকে আগের মতো নির্দেশ দিতে পারছিল না, কেউ চোখে চোখ রাখতে পারছিল না। শাশুড়ি তরুলতা রহমানও আমার সামনে কথা বলার সময় দ্বিধা করছিলেন। আমি রান্নাঘরে ঢুকতেই কাজের মেয়ে পর্যন্ত চুপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এটা ভয় না, এটা পরিবর্তন। সায়ন্তিকা সকালে আমার কাছে এসে বলল, আমরা কথা বলতে চাই। আমি বললাম, বলো। সে একটু থেমে বলল, আমরা চাই এই বিষয়টা শান্তভাবে মিটুক। আমি তার দিকে তাকালাম। শান্তভাবে মানে কি? সে গলায় জোর দিয়ে এনে বলল, তুমি আমাদের কিছু বলো না, আমরা আগের মতো থাকি। আমি হালকা হেসে বললাম, আগের মতো? তার চোখে অস্থিরতা। আমি ধীরে বললাম, আগের মতো দিন শেষ। এই কথার পর আমি চলে এলাম। আর ঠিক তখনই আমি বুঝলাম তারা এখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু তারা জানে না আমি এই যুদ্ধ আগেই জিতে বসে আছি। বাড়ির ভেতরে বাতাস যেন হঠাৎ বদলে গেছে, যেন মানুষগুলো আমাকে এতদিন অবহেলা করে এসেছে তারা এখন প্রতিটি পদক্ষেপে সতর্ক। সায়ন্তিকার মুখে আগে সে আত্মবিশ্বাস নেই, বরং সেখানে এখন অস্থিরতা আর ভয়ের ছায়া। রায়হান আর আগের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আর শাশুড়ি তরুলতা রহমান, তিনি এখন আমাকে দেখলেই চুপ হয়ে যান, যেন আমার অনুপস্থিতি এখন এই বাড়ির সবচেয়ে বড় বাস্তবতা। কিন্তু আমি কিছু বলছি না, আমি শুধু দেখছি, কারণ আমি জানি এখনই সবচেয়ে বড় ভুল হবে তাড়াহুড়ো করা। তাদের ভেতরের ভয়টাকে আমি বাড়তে দিচ্ছি। ধীরে ধীরে ভয়ই মানুষকে ভেঙে দেয়, চিৎকার না। সেদিন সকালে সায়ন্তিকা হঠাৎ আমার ঘরে এসে দাঁড়ালো। তার চোখে ক্লান্তি, কিন্তু গলায় এখনো জোর আছে। তুমি কি সত্যি আমাদের এভাবে শেষ করতে চাও? সে সরাসরি প্রশ্ন করলো। আমি জানালার দিকে তাকিয়ে বললাম, আমি কাউকে শেষ করছি না, আমি শুধু আমার জায়গায় দাঁড়িয়ে আছি। সে রাগে দাঁত চেপে বলল, তুমি জানো না তুমি কি করছো?
রায়হান আইনজীবীর সাথে কথা বলেছে, ওরা বলছে এটা চ্যালেঞ্জ করা যাবে। আমি ধীরে ধীরে তার দিকে ঘুরলাম। চ্যালেঞ্জ? আমি হালকা এসে বললাম, চেষ্টা করতে বলো। আমার এই শান্ত প্রক্রিয়ায় সে আরও অস্থির হয়ে উঠল। বিকেলের দিকে রায়হান আমাকে সরাসরি ডাকলো ড্রয়িং রুমে। সেখানে শাশুড়িও ছিলেন। টেবিলের ওপর কিছু কাগজপত্র ছড়ানো। রায়হান গম্ভীর গলায় বলল, আমরা এই সম্পত্তির কেস আবার রিভিউ করেছি, কিছু অসঙ্গতি আছে। আমি চুপচাপ বসে পড়লাম। সে বলল, যদি প্রমাণ হয় এই ট্রান্সফারটা চাপের মধ্যে হয়েছে, তাহলে এটা বাতিল হতে পারে। আমি তার চোখের দিকে তাকালাম। তুমি কি সত্যি এটা বিশ্বাস করো? আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম। সে একটু থমকে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। বিশ্বাস না, এটা লিগ্যাল প্রসেস। আমি মাথা নাড়লাম। তাহলে চেষ্টা করো। আমার এই আত্মবিশ্বাস তাদের আরও অস্বস্তিতে ফেলল। সায়ন্তিকা হঠাৎ বলল, তুমি এত শান্ত কেন? কোনো মানুষ এত শান্ত থাকে না যদি সে ভয় না পায়। আমি ধীরে ধীরে বললাম, ভয় তখনই লাগে যখন হারানোর কিছু থাকে। এ বাক্যের পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেদিন রাতেই আমি বুঝতে পারলাম তারা আর শুধু কথাই থাকবে না, তারা কাজ শুরু করবে। পরদিন সকালে বাড়ির গেটে কিছু লোক এলো। তারা নিজেদেরকে ইনভেস্টিগেশন টিম বলে পরিচয় দিল। তাদের হাতে কিছু কাগজ, কিছু প্রশ্ন। তারা বাড়ির পুরনো লেনদেন, ডকুমেন্ট এবং মালিকানা ইতিহাস নিয়ে প্রশ্ন করতে শুরু করলো। সায়ন্তিকা তৎক্ষণাৎ আমাকে আড়ালে টেনে নিয়ে বলল, তুমি কি জানো এটা কে করেছে? আমি শান্ত গলায় বললাম, না, কিন্তু আমি জানতাম রায়হান চেষ্টা করছে। তারা আমাকে ফাঁদে ফেলতে চাচ্ছে, এটা প্রমাণ করার জন্য যে আমি কোনোভাবে জোর করে মালিকানা নিয়েছি। কিন্তু তারা বুঝতে পারছে না এই ফাঁদে আমি আগে পড়িনি, বরং আমি তাদের ফাঁদ দেখেই চলছি। দিন গড়াতে লাগলো, বাড়ির ভেতর চাপ বাড়তে লাগলো। প্রতিবেশীরাও ফিসফিস করতে শুরু করলো, শুনেছো সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে। এই গুজনই ছিল তাদের আসল অশ্রু। এক সন্ধ্যায় শাশুড়ি তরুলতা রহমান আমাকে ডেকে বললেন, তার গলায় এবার একটু নরমতা ছিল, তুমি কি সত্যি এ বাড়ি ছাড়বে না? আমি তার দিকে তাকালাম। এটা কি আমার বাড়ি না? তিনি চুপ হয়ে গেলেন। এই নীরবতাই ছিল উত্তর। সেদিন রাতেই সায়ন্তিকা আমাকে শেষবারের মতো হুমকি দিল, তুমি জিতে গেছো ভাবছো? তার গলা কাঁপছিল। কিন্তু আমরা তোমাকে এখানে থাকতে দেব না। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। আমি কোথাও যেতে চাই না, আমি বললাম, কারণ আমি যেখানে আছি সেখানটাই আমার। পরদিন সকালে একটা চিঠি এলো, লিগ্যাল নোটিশ, আমার নামে অভিযোগ, ফ্রড এবং ফোর্স ট্রান্সফার। আমি চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে হাসলাম, কারণ আমি জানতাম এটা তাদের শেষ চেষ্টা। আর শেষ চেষ্টা মানেই শেষ পতন খুব কাছেই। আমি ফোন তুলে মেহরিনকে কল করলাম। এখন সময়? আমি বললাম। ওপাশ থেকে শুধু একটা বাক্য এলো, তুমি প্রস্তুত তো? আমি জানালার বাইরে তাকালাম। বাড়িটা এখন আর শুধু বাড়ি না, এটা যুদ্ধক্ষেত্র। আমি বললাম, আমি তো অনেক আগেই প্রস্তুত। লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার পর বাড়ির ভেতরের বাতাস যেন সম্পূর্ণ বদলে গেল। আগে সেই অস্থিরতা আর গুজন এখন রূপ নিয়েছে আতঙ্কে। সায়ন্তিকা কাগজটা বারবার পড়ছে, যেন বিশ্বাস করতে পারছে না যা লেখা আছে তা সত্যি। রায়হান পুরোটা সময় ফোনে কারো সাথে কথা বলছে, গলা নিচু করে, কিন্তু তার কণ্ঠে স্পষ্ট চাপা রাগ আর হতাশা। শাশুড়ি তরুলতা রহমান নিঃশব্দে বসে আছেন। এবার তার মুখে কোনো সিদ্ধান্ত নেই, শুধু অনিশ্চয়তা। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। এই বাড়িটা আজ আমার কাছে আর কোনো স্মৃতি নয়, এটা এখন সত্যের যুদ্ধক্ষেত্র। তারা যে খেলাটা শুরু করেছিল সেটা এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। দুপুরের দিকে মেহরিন এলো, তার হাতে ছিল নতুন কিছু কাগজ। সে ঢুকেই বলল, ওরা আদালতে যাচ্ছে, কিন্তু তাদের কেস খুব দুর্বল, তারা প্রমাণ করতে পারবে না কোনো ফোর্স ছিল। আমি শান্তভাবে বললাম, ওরা প্রমাণ করতে পারবে না কারণ সত্য তাদের পক্ষে না। সেদিন বিকেলে রায়হান হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে
ক্লান্তি, কিন্তু এখন অহংকারের একটা ছায়া আছে। তুমি কি সত্যি আমাদের শেষ করতে চাও? সে জিজ্ঞেস করলো। আমি তার দিকে তাকালাম। আমি কাউকে শেষ করছি না, আমি বললাম, আমি শুধু আমার জায়গা ফিরিয়ে নিচ্ছি। তার মুখ শক্ত হয়ে গেল। তুমি জানো না তুমি কি করছো? সে বলল, এটা আমাদের পরিবার। আমি হালকা হেসে বললাম, পরিবার তখনই হয় যখন সম্মান থাকে। এখানে সেটা কখনো ছিল না। এই কথার পর সে আর কিছু বলতে পারল না। সেদিন রাতেই তারা শেষ চেষ্টা শুরু করলো। একটা মিটিং ডাকা হলো, আত্মীয় স্বজন, কিছু পরিচিত মানুষ, সবাইকে আনা হলো। উদ্দেশ্য একটাই, আমাকে সামাজিকভাবে চাপ দেওয়া, আমাকে অপরাধী বানানো। ড্রয়িং রুম ভর্তি মানুষ, সবার চোখ আমার দিকে। কেউ সহানুভূতিশীল নয়, সবাই কৌতূহলী। সায়ন্তিকা উঠে দাঁড়িয়ে বলল, আমরা চাই এই বিষয়টা শান্তভাবে মিটুক। তুলি আমাদের পরিবার ভাঙতে চাইছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ঘরের সব চোখ আমার দিকে স্থির। আমি বললাম, আমি পরিবার ভাঙিনি, আমি শুধু সেই সত্যটা দেখিয়েছি যা তোমরা লুকিয়ে রেখেছিলে। রায়হান রেগে বলল, তুমি আমাদের অপমান করছো। আমি শান্তভাবে তার দিকে তাকালাম। না, আমি বললাম, আমি তোমাদের সামনে আয়না ধরেছি। ঠিক তখনই মেহরিন সামনে এগিয়ে এলো, তার হাতে অফিসিয়াল কোর্ট ডকুমেন্ট। সে বলল, এই মামলা এখন আদালতে যাবে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি মালিকানা নিয়ে কোনো প্রশ্ন নেই। ঘরের ভিতর ফিসফিস শুরু হয়ে গেল। সায়ন্তিকা এবার ভেঙে পড়ল। তুমি সব পরিকল্পনা করেছো? সে চিৎকার করলো। আমি ধীরে বললাম, না, আমি শুধু অপেক্ষা করেছি। রায়হান হঠাৎ নরম হয়ে গেল। আমরা কোথায় যাব? তার কণ্ঠে প্রথমবার ভাঙন। আমি তার দিকে তাকালাম। যেখানে তোমরা আমাকে যেতে চেয়েছিলে। আমি বললাম, সেখানে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন আদালতে প্রথম শুনানি হলো। তাদের আইনজীবী চেষ্টা করলো কেস তৈরি করতে, কিন্তু ডকুমেন্ট, রেকর্ড এবং সাক্ষ্য সব কিছু আমার পক্ষেই গেল। বিচারক শেষ পর্যন্ত বললেন, প্রাথমিকভাবে মালিকানা বৈধতাভাবে প্রতিষ্ঠিত। এই একটা বাক্যেই তাদের পুরো পরিকল্পনা ভেঙে পড়ল। বাড়িতে ফিরে আমি দরজার সামনে দাঁড়ালাম। এটা সেই বাড়ি যেখানে আমাকে অপমান করা হয়েছিল, যেখানে আমাকে ভাড়া চাওয়া হয়েছিল, যেখানে আমাকে বোঝা বলা হয়েছিল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। সায়ন্তিকা সোফায় বসে কাঁদছে। রায়হান চুপচাপ দাঁড়িয়ে আছে। শাশুড়ি তরুলতা রহমান আমার দিকে তাকালেন। এইবার তার চোখে কোনো রাগ নেই, শুধু বাস্তবতা। তিনি ধীরে বললেন, আমরা ভুল করেছি। আমি তার দিকে তাকালাম। ভুল নয়, আমি বললাম, তোমরা শুধু আমাকে চিনতে পারোনি। রাত নামলো। আমি জানালার পাশে দাঁড়ালাম। বাইরে অন্ধকার, কিন্তু আমার ভেতরে শান্তি। কারণ প্রতিশোধ কখনো চিৎকার করে আসে না, এটা আসে নীরবে। আর আমি শেষ পর্যন্ত শুধু নীরব ছিলাম। সমাপ্ত গল্প, বিধবা স্ত্রীর প্রতিশোধ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই পাশে থাকবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।